চাঁদের বুকে সফলভাবে নামবে ল্যান্ডার বিক্রম। সফট ল্যান্ডিং হবে তার। আর ইতিমধ্যেই ইসরো তাদের লাইভ যে সম্প্রচার সেটা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। আপনারাও তাদের ইসরোর ফেসবুক পেজ, টুইটার হ্যান্ডেলে দেখতে পারেন এটা সরাসরি। আর এই মুহূর্তে টিভি 9 বাংলার পর্দাতেও সেই ছবি। टेलीमेट्री ट्रैकिंग एंड कमांड नेटवर्क इस ट्रैक से प्रसारित किया जा रहा है। ये विजुअल्स आपको पावर डिसेंट के काउंटडाउन और उस पथ को प्रदर्शित कर रहा है जिस पे चलकर लैंडर आज चंद्रमा के साउथ पोल पे सेफ और सॉफ्ट लैंडिंग करेगा। आपको ध्यान दिला दूं, इस समय हम लोग पावर डिसेंट शुरू होने से लगभग 22 मिनट दूर हैं। जो दर्शक थोड़ी देर से जुड़े हैं उनकी जानकारी के लिए बता दें, आप लोग इस ऐतिहासिक पल को इसरो के ऑफिशियल वेबसाइट, फेसबुक, ट्विटर और यूट्यूब पे भी देख सकते हैं। Honorable dignitaries, delegates, scientists, media personnel, and dear viewers, a very good evening to all of you. We at ISRO welcome you to the live coverage of India's prestigious Chandrayaan-3 mission's landing event on the lunar surface. These are the visuals from Mission Operation Complex at ISRO's Telemetry Tracking and Command Network, ISTRAC, situated in Namma, Bengaluru, Karnataka. I, Arushi Seth, and my colleague, Dr. Padamdeo Mishra, are your hosts for the evening and shall accompany you on the journey of the landing event from powered descent start to touchdown. Today, we shall be witnessing the final phase of the critical and most technologically challenging mission operations of Chandrayaan-3, wherein the lander module will be making a safe and soft landing on the surface of the moon. These display screens show the countdown to the power descent start as well as the path that will be followed by the lander module. We are 18 minutes away from the commencement of power descent. India is at the brink of creating history as we all await with bated breath to witness the landing on Moon's south polar region. अच्छा अच्छा इसरो का पहला मून मिशन चंद्रयान-1 अक्टूबर 2008 में PSL ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তাদের ওয়ার রুম থেকে সরাসরি লাইভ এই মুহূর্তে ছবি আপনাদের সামনে। मायने में कहूं तो अंतरिक्ष का कोई भी मिशन हो, चंद्रयान-3 যখন সেই শুরু হয়েছিল যাত্রা, इसरो मिशन की निश्चितता और अनिश्चितता के बीच बहुत ही महीन अंतर होता है, जिससे कि एक मिशन सफल या असफल होता है। लेकिन ना हम थके ना हम हारे। हमने पिछली कमियों को सुधारते हुए आज पूरी तरह से आश्वस्त किया है कि लैंडर मॉड्यूल निश्चित तौर पे ইন্ডিয়ান স্পেস অর্গানাইজেশনের ওয়ার রুম থেকে সরাসরি সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সেই মহেন্দ্রক্ষণের প্রস্তুতি একেবারে সারা। আর ঠিক যেটা জানা যাচ্ছে, স্টুডিওতে এখন 5:26, 5:41 থেকে নামা শুরু হবে এবং আস্তে আস্তে গতি কমবে এবং ব্রেক কষতে কষতে ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে, যেটা সাউথ পোলার রিজিয়ন, সেখানে নামবে, সেখানে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম। এই মুহূর্তে জ্যোতির্ময় কর্মকার, আমার সহকর্মী, এই মুহূর্তে রয়েছেন ইসরোর সেই ওয়ার রুমে। জ্যোতির্ময়, দেখো, যে কথা আমরা বলছিলাম, অর্থাৎ একবারে আমাদের পিছনে এই যে স্ক্রিন দেখছো, সেই স্ক্রিনে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মূল যে ওয়ার রুম, সেখানে একেবারে চন্দ্রযান মিশনের দায়িত্বে থাকা যারা আধিকারিকরা, অর্থাৎ এর আগে স্পেস মিশনের দায়িত্বে যিনি ছিলেন, এই মুহূর্তে যিনি স্পেস মিশনের দায়িত্বে রয়েছেন, প্রত্যেকে আজকে উপস্থিত। তার কারণ যে কথা বলা হচ্ছে যে এই যে চন্দ্রযান মিশন, তা কিন্তু শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ইভেন্ট নয়। দীর্ঘদিন ধরে ভারতের মহাকাশ
মহাকাশ গবেষণার ক্ষেত্রে যে ধীরে ধীরে যে পদক্ষেপ করা হচ্ছে তার প্রত্যেকটা দিককে কিন্তু আজকে তার সফলতার দিকে ক্রমশ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে একেবারে যেটা মূল মহেন্দ্রক্ষণ তার জন্য অপেক্ষা করা হচ্ছে। এক্ষেত্রে একটা জায়গা আমরা আবারও দেখাবো, এই যে জায়গায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদেরকে যে রিলিজ দেওয়া হয়েছে এক্ষেত্রে যে কথা বলা হচ্ছে যে পাওয়ার ডিসেন্ট তার দুটি ফেজ থাকছে, অর্থাৎ যে কথা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে ফাইন ব্রেকিং ফেজ, ঠিক এই জায়গা থেকে একটা পুরোপুরিভাবে ভার্টিক্যালি কিছুক্ষণ নামবে। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে যেখানে প্রায় 25 কিলোমিটার থেকে 28 কিলোমিটার থেকে অর্থাৎ একেবারে পুরো শূন্য অর্থাৎ কাছাকাছি প্রায় এগিয়ে আসছে যে জায়গাতে, সেখান থেকে প্রথমবার একেবারে পুরো ভার্টিক্যালি নামবে এবং তারপরে আবার কিছুটা কক্ষপথে ঘুরবে চাঁদের কাছাকাছি এবং তারপরে সেই ফাইনাল ভার্টিক্যালি যেটাকে আমরা বলছি যে একেবারে পালকের মতো যে অবতরণ সেই অংশটা হচ্ছে এইখানে। এবারে যেখানে আমরা এগোচ্ছি অর্থাৎ আর মাত্র 15 মিনিট ঠিক পরেই কিন্তু এই যে একেবারে চূড়ান্ত যে ল্যাব শুরু হয়ে যাবে অধীর জ্যোতির্ময় আমাদেরকে দেখাচ্ছিলেন এই মুহূর্তে ওয়ার রুম থেকে সরাসরি সেই ছবি 5:41 থেকে শুরু হবে সেই সফট ল্যান্ডিং। আস্তে আস্তে ল্যান্ডার বিক্রম নামবে এবং যেটা বলা হচ্ছে সাউথ পোলার রিজিয়ন সেখানে নামবে এই ল্যান্ডার বিক্রম এবং শেষ 19 মিনিট সেটাই উৎকণ্ঠার, সেটাই সব থেকে ক্রিটিক্যাল সময়। ঠিক 6:04 আর কিছুক্ষণের অপেক্ষা। ঠিক 35 মিনিট 18 সেকেন্ড 17 সেকেন্ড 16 সেকেন্ড এইভাবেই কাউন্টডাউন চলছে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে। আর মাত্র কয়েকটা মুহূর্ত তারপরেই সেই মহেন্দ্রক্ষণ এবং চাঁদের মাটিতে যেখানে এখনো পর্যন্ত যে পোরশনে যে পজিশনে এখনো পর্যন্ত কেউ যায়নি সেখানে কি ভারত ফার্স্ট বয় হবে? অবশ্যই সেদিকেই তাকিয়ে গোটা দেশ। An orbit of 288 by 3,69,328 kilometers was achieved at the end of the Trans-Lunar Injection. जी हाँ, ट्रांसलूनर इंजेक्शन किसी भी इंटरप्लेनेटरी मिशन के लिए बहुत ही आवश्यक परंतु कठिन ऑपरेशन होता है। इस सफल मैन्यूवर के बाद चंद्रयान 3 पृथ्वी से दूर निकलकर चंद्रमा के प्रभाव क्षेत्र में एक हाइपरबोलिक ट्रेजेक्टरी के द्वारा पहुंचाया गया। पुनः 5 अगस्त 2023 को लूनर ऑर्बिट इंसर्शन के द्वारा चंद्रयान 3 को 160 किलोमीटर के पेरीलून और 18,000 किलोमीटर के अपोलून के साथ चंद्रमा के इलिप्टिकल ऑर्बिट में स्थापित कर दिया गया। TLI के तरह LOI भी एक बहुत जटिल ऑपरेशन होता है। इसमें हमें यह ध्यान देना आवश्यक होता है कि उपग्रह के वेगमान को एक निश्चित बिंदु से घटाया जा सके, अन्यथा उपग्रह चंद्रमा के प्रभाव क्षेत्र से बाहर निकल जाएगा। LOI के सफलतापूर्वक परिचालन के बाद चंद्रयान 3 की कक्षा को 4 बार और परिवर्तित किया गया। इस दौरान चंद्रमा की अधिकतम ऊंचाई को घटाकर 160 किलोमीटर कर दिया गया। इस पूरी प्रक्रिया में प्रपल्सन मॉड्यूल का लगभग 755 किलोग्राम ईंधन का उपयोग हुआ और चंद्रयान 3 के वेगमान को लगभग 850 मीटर प्रति सेकंड कम कर दिया गया। लैंडर मॉड्यूल को लगभग 150 किलोमीटर के सर्कुलर ऑर्बिट में स्थापित करने के बाद 17 अगस्त 2023 को प्रपल्सन मॉड्यूल से अलग कर दिया गया। पुनः लैंडर मॉड्यूल के ऑर्बिट को 2 ड्यूबूस्ट मैन्यूवर्स के द्वारा 150 किलोमीटर के सर्कुलर ऑर्बिट से घटाकर 25 × 130 किलोमीटर के एलिप्टिकल ऑर्बिट में स्थापित कर दिया गया। इस दौरान এই মুহূর্তে ইসরোর সরাসরি সম্প্রচার আপনারা দেখছেন। আর কয়েক মুহূর্তের অপেক্ষা, সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছি আমরা। আপনারা দেখছেন সেই ছবি, চাঁদের মাটি ছুঁতে চলেছে বিক্রম ঘড়িতে। এই মুহূর্তে আমরা যে সময় দেখছি তাতে 32 মিনিট মতো, 32 মিনিটের কিছু সেকেন্ড বেশি সময় বাকি রয়েছে। মহেন্দ্রক্ষণের সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি TV9 বাংলায়। বীর বিক্রমে চাঁদের দেশে, চাঁদের মাটিতে পা রেখে ভারত কি হতে পারবে ফার্স্ট বয়? আমাদের প্রত্যেকটা মুহূর্তের দিকে নজর রয়েছে। আমরা কথা বলবো চন্দ্রযান
স্টুডিওতে আমি রয়েছি এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে পেয়ে গিয়েছি কমলেশ চৌধুরীকে। আসলে এই অভিযান যবে থেকে শুরু হয়েছে তবে থেকে প্রতি মুহূর্তের আপডেট, একেবারে পুঙ্খানুপুঙ্খ আপডেট, একেবারে হাতে গরম আপডেট আপনাদের কাছে তুলে ধরেছেন কমলেশ। তাই এই মুহূর্তে কমলেশকে ছাড়া ভাবাই যায় না। কমলেশ, একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে, সত্যি আমার মধ্যে একটা অ্যাড্রিনালিন রাশ হচ্ছে এবং এটা একটা ইতিহাস, সেটা আমরা যা প্রত্যক্ষ করতে চলেছি। এই যে 19 মিনিটস একটা ক্রুশিয়াল পিরিয়ড, 5:41 থেকে ল্যান্ডিং শুরু হবে, একটু যদি বলো এই টাইম পিরিয়ডটা, সেটা কেন ইম্পর্টেন্ট, কেন উদ্বেগে? দেখো, এই আগের বার তো মানে 2019 সালে অনেকটা পথ পেরিয়ে যখন চাঁদের মাটিতে নামবে করছে, একেবারে শেষ বেলায় গিয়ে একটা ছোট্ট ভুল এবং সেই ভুলের মাসুল মানে আমাদের অপারেশনটা অধরা থেকে যায়। সেই কারণেই আবার সেই জায়গাটায় মানে নাম সেই একই রয়েছে বিক্রম, নাম সেই একই রয়েছে প্রজ্ঞান, যাতে ওই 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 মনে হচ্ছে যেন ওই মিশনটাই আবার রিপিট করা হচ্ছে। সেই জন্য এই 19 মিনিটটা খুব গুরুত্বপূর্ণ। যখন নামা শুরু করবে 5:41 মিনিটে, তখন কতগুলো পয়েন্ট রয়েছে। এক হচ্ছে প্রবল গতিতে যাচ্ছে 6000 কিলোমিটার পার আওয়ার, এখান থেকে 19 মিনিটের মধ্যে শূন্যে পৌঁছতে হবে। এক আছে চাঁদের ওপরে, সেখান থেকে 30 কিলোমিটার ওপরে রয়েছে, 30 কিলোমিটার ওপর থেকে নামা শুরু করবে এবং এই জায়গাতে 30 কিলোমিটার নামাটা কিন্তু সরাসরি এরকম পারপেন্ডিকুলার উল্লম্বভাবে নেমে যাবে এরকম নয়, এরকমভাবে নামবে, ফলে দূরত্ব বেরোবে প্রায় 750 কিলোমিটার এবং পেরিয়ে যখন যাবে মোটামুটি ধরো 150 মিটার ওপরে যাবে, যেখানে গিয়ে ঠিক করবে যে এখানেই নামবো। সেই জায়গাটা ওকে দেখতে হবে যে নিচে জায়গাটা কেমন, সেই জায়গাটাতে কি পাথর রয়েছে, গর্ত রয়েছে, মানে বড় বড় ক্রেটার, দক্ষিণ মেরুতে ভর্তি ক্রেটার। সেই জায়গা থেকে ওকে খুঁজে বের করতে হবে যে এই জায়গাটাতে নামলে পরে আমি ঠিক করে নামতে পারবো বিক্রম, আর আমার পেট থেকে বেরিয়ে প্রজ্ঞান যখন বেরোবে তখন আশপাশে যেন ঘুরে পরীক্ষা নিরীক্ষা চালাতে পারে, এরকম একটা জায়গা দরকার। আগের বার ওর জন্য জায়গা ছিল 1/2 কিলোমিটার বাই 1/2 কিলোমিটার, এরকম একটা, আমি ধরি হেলিপ্যাড যদি ধরি, ছোট জায়গা ছিল। এবার ওকে দেওয়া হয়েছে 2.5 কিলোমিটার বাই 4 কিলোমিটার একটা জায়গা, সেখানে ওই জায়গা খুঁজে নেবে। কীভাবে জায়গা দেওয়া হয়েছে, ওকে কতগুলো ছবি, আমাদের যে চন্দ্রযান 2-এর যে অরবাইটার সেটা তো ঘুরছে, সে দক্ষিণ মেরুর বেশ কিছু ছবি তুলে ওকে পাঠিয়েছে। এবার এই ছবিগুলো ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এই ছবিগুলোতে ও দেখে নিচ্ছে যে আমাকে এখানে নামতে হবে। এবার ও যে এই যে রাস্তাটা যে এতদিন ধরে যাচ্ছে, যাদের কক্ষপথে ঘুরছে, গত 3 দিন ধরে তো এই কক্ষপথে ঘুরছে, ও আরও ছবি তুলেছে। এবার ছবি তুলে দেখে নিচ্ছে যে আমাকে যেখানে যে ছবি দেওয়া হয়েছিল আর আমি যে ছবি তুললাম সেই দুটো এক কিনা, মিলিয়ে দেখে নিচ্ছে। এবং ওই ল্যান্ডারের সঙ্গে হ্যাজার্ড ডিটেকশন এবং হ্যাজার্ড অ্যাভয়েডেন্স ক্যামেরা রয়েছে। হ্যাজার্ড ডিটেকশন মানে কি, ও জায়গাটা দেখে নিচ্ছে যে একটা সমতল জায়গা, ওর মোটামুটি সমতল একটা জায়গা দরকার, কোথায় কোথায় হ্যাজার্ড আছে ও ডিটেক্ট করতে পারছে এবং ও এই হ্যাজার্ডগুলোকে ডিটেক্ট করে যদি মনে করেন না এই জায়গাটা হ্যাজার্ডাস জায়গা, এখানে আমি নামতে পারবো না, এখানে অনেক পাথর আছে, আর একটু দূরে গিয়ে নামতে পারবো, একটা 150 মিটারের একটা রিচ। মানে এই যে ভাবার সময়টা আছে এবং এইটা আমরা তুমি যেভাবে ব্যাখ্যা করছো, সেখানে যেটা প্রতিকূল আর কি পরিবেশ, সেখানে আর কি নামতে পারবে, মানে প্রতিকূল নয়, সরি, অনুকূল পরিবেশে নামতে পারবে। ভাবার সময়টা কিভাবে দেওয়া হয়েছে ওকে, এমন সফটওয়্যার এবার দেওয়া হয়েছে রিয়েল টাইম মানে সলিউশন বের করতে পারবে, হঠাৎ দেখলো না এবার সঙ্গে সঙ্গে ওটা চেঞ্জ করে নিতে পারে, এমন সফটওয়্যার দেওয়া হয়েছে। আচ্ছা, মানে পুরোটাই কিন্তু অটোমেটিক। আর কিন্তু 5:41 মানে ধরো নামার সময় যদি বুঝতে পারে যে এই জায়গাটা খারাপ, এই জায়গাটা প্রতিকূল, নামার ক্ষেত্রে ঠিক নয়, তাহলে সেটা চেঞ্জ করা যাবে। 150 মিটার আগে থেকে ও যদি মনে হয় 150 মিটার আগে যদি মনে হয় যে ওখানে নামবে না, ও চাইলে সেখান থেকে আরো 150 মিটার দূরে আগে সামনে পেছনে একটা জায়গায় ও কিন্তু ল্যান্ডিং সাইটটা চেঞ্জ করতে পারবে। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, আগের বার তো একটা ব্রেকের সমস্যা হয়েছিল, ওই জন্য এবার 5টা ব্রেকের জায়গায় 4টে ব্রেক দেওয়া হয়েছে। এক আর 2 নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ, যে যতটা স্পিডে ওর নামার কথা 800 মিটার দূরে উচ্চতায় এসে ওর কিন্তু শূন্য হয়ে যাবে গতিবেগ। এবার যদি এই গতিবেগটা থেকে যায় আর একটু জোরে নামে, তাহলেও কিন্তু ম্যানেজ করে নিতে পারবে, একটু জোরে নামলেও ও সামলে নিতে পারবে। এবার তার কারণ হচ্ছে বিক্রমের যে পাগুলো, সেই পাগুলো কিন্তু বেশ শক্তপোক্ত করা হয়েছে, যাতে ও পড়ে গিয়ে হার্ড ল্যান্ডিং না হয়, মুখ থুবড়ে না পড়ে। একটু গতিতে যদি নেমেও যায়, কারণ অনেকগুলো ফ্যাক্টর আছে, চাঁদের আকর্ষণ, মাধ্যাকর্ষণ, সেটাকে আটকাতে হবে, চাঁদ তো টানছে ওকে, সেটা আটকাতে হবে। এবং ওর নিজস্ব একটা গতি আছে, সেই গতিটাকে বন্ধ করে চাঁদের মাধ্যাকর্ষণ সেটাকে আটকে ওকে নামতে হবে। এবার যদি সামান্য একটু ভুলচুক হলো, হয়তো গতিটা যতটা থাকা দরকার তার থেকে বেশি গতি হয়ে গেল, তখন কিন্তু মুখ থুবড়ে পড়বে না। এমন পা ওকে দেওয়া হয়েছে, 4টে পা, যাতে ও স্টেডি গিয়ে নেমে দাঁড়িয়ে থাকতে পারে এবং দাঁড়ানোর পরে প্রজ্ঞান ওর মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে, বেরিয়ে চারপাশে ঘুরতে পারে। এইটা কিন্তু ইসরোর বিজ্ঞানীরা 4 বছর ধরে পরিশ্রম, ভাবতে পারছো, এমন একটা জায়গা যেখানে বায়ুমণ্ডল নেই, পুরো অন্য রকম। পৃথিবীতে আমরা একরকম দেখি, ওখানে আরেকটা। ইসরোর বিজ্ঞানীরা পৃথিবীর মধ্যে বসে, ভারতের একটা জায়গায় পৃথিবীর মধ্যে বসে চাঁদের মতো জায়গা তৈরি করেছে, যে সেই রকম তৈরি করে চাঁদে যেরকম মাটি পাথর গর্ত সেই রকম একটা জায়গা তৈরি করে সেখানে বিক্রমকে, মানে বিক্রমের যে একটা ধরো ছদ্ম বিক্রম, তাকে বানিয়ে সেখানে ওটা ফেলেছেন, বারবার ফেলে দেখেছেন যে এটা ঠিক করে হচ্ছে কিনা। একটা ক্রেন দিয়ে বারবার করে ফেলা হয়েছে। এই প্র্যাকটিসগুলো ক্রিকেটাররা যেমন প্র্যাকটিস করে, শ্যাডো প্র্যাকটিস, ইসরোর বিজ্ঞানীরাও শ্যাডো প্র্যাকটিস করেছেন, যাতে
আর ভুল না হয়। সেই শ্যাডো প্র্যাকটিসের পর আজ সেই ফাইনাল কাউন্টডাউন এবং সেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে 5:36 এই মুহূর্তে ঘড়িতে 5:41 আর মিনিট চারেক বাকি ল্যান্ডিং শুরু হবে 19 মিনিটস কেন উদ্বেগের এবং সেই উদ্বেগ কি করে কাটানো যায় কি করে অনুকূল পরিস্থিতিতে বিক্রম ল্যান্ড করতে পারে আমাদেরকে জানাচ্ছিলেন কমলেশ চৌধুরী। এবার সরাসরি চন্দ্রযান স্টুডিও থেকে আপনাদেরকে ফিরিয়ে দেবো মেইন স্টুডিও, সেখানে অপেক্ষা করছেন শুভজিৎ। একদমই থ্যাংক ইউ মঞ্জিরা, থ্যাংক ইউ রুমেলা, থ্যাংক ইউ সবাইকে আমি ধন্যবাদ জানাই। কমলেশ যেভাবে সুন্দরভাবে বুঝিয়েছে তারপর অনেকটাই সুন্দরভাবে বোঝা হয়ে গিয়েছে। আজকে আমার সহকর্মীরা যারা যারা ছিলেন সারাদিন ধরে প্রত্যেকটা মুহূর্তে তারা প্রত্যেকটা মুহূর্তের আপডেট দেখিয়েছে, কিন্তু বিশেষজ্ঞদের কাছ থেকে কিছু আপডেট জানার প্রয়োজনীয়তা রয়েছে। আমার সঙ্গে স্টুডিওতে সঞ্জীববাবু রয়েছেন। সঞ্জীববাবু, আজকে আপনি সারাদিন ধরেই বোঝাচ্ছেন, কিন্তু আমার সহকর্মীরা যারা যারা ছিলেন আজকে সারাদিন ধরে স্টুডিওতে, কিছুক্ষণ আগে মঞ্জিরা ছিলেন, আমার সঙ্গে রুমেলা ছিলেন, আমার তন্নিষ্ঠার সহকর্মী ছিলেন, আমার সঙ্গে কমলেশ ছিলেন, সবাই বোঝাচ্ছেন, কিন্তু আপনাদের কাছ থেকে বোঝাটা একটু স্পেশাল। এই যে ল্যান্ডার বিক্রম নামছে, তার পেট থেকে বেরিয়ে আসবে প্রজ্ঞান, ঠিক কাজ তারা কিভাবে করবে একটু যদি আরও একবার বলেন। হ্যাঁ, সাকসেসফুল ল্যান্ডিং হবে ধরে নিচ্ছি, এবং 14 দিন সূর্যের আলো থাকবে। মানে যেহেতু পৃথিবীর 14 দিন মানে চাঁদের একটা দিন মানে সূর্যোদয় থেকে সূর্যাস্তের সময় সোলার প্যানেলগুলো আলো পাবে, ফলে যে কটা পেলোড আছে কাজ করা শুরু করবে। মেন 4টে পেলোড যেটা প্রজ্ঞানে রয়েছে, তার মধ্যে প্রথম একটার নাম হচ্ছে ইলসা। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট ফর লুনার সিসমিক অ্যাক্টিভিটি, মানে পৃথিবীর যেমন ভূমিকম্প টেকটনিক প্লেট মুভমেন্টের জন্য যে ভূমিকম্প হয়, সেরকম চাঁদের বুকে কোনো কম্পন আছে কি না, কারণ চাঁদেরও ক্রাস্ট আছে, তারপরে আপনার ম্যান্টেল আছে, কোর আছে। তো যদি সেরকম হয় তাহলে কী ধরনের কী নেচারের, এটা একটা গেল। 2 নম্বর হচ্ছে আরেকটা ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে চেস্ট। আচ্ছা, পুরো এটা হচ্ছে চন্দ্র সারফেস থার্মোফিজিক্যাল এক্সপেরিমেন্ট। এটা কি হয়, চাঁদের পৃষ্ঠে এখন টেম্পারেচার যখন সূর্য যখন থাকে না তখন তো -200-র কাছাকাছি চলে যায়। এখন যখন সূর্য উঠবে 14 দিন, মানে পৃথিবীর 14 দিন ধরে সূর্যের আলো পাবে, টেম্পারেচার অনেক রাইজ করবে। থার্মাল কন্ডাক্টিভিটি অর্থাৎ টেম্পারেচার, মানে সারফেসের টেম্পারেচার কিভাবে পরিবর্তন হচ্ছে, এবং ওই পোলার রিজিয়নের কাছাকাছি, মানে যেখানে নামবে সেই জায়গাটা সাউথ পোল। হ্যাঁ, সাউথ পোল। না, কিন্তু এই যে নামাটা নিয়ে একটা সংশয় হয়েছে না, যে ফেদার ল্যান্ডিং না হলে মুশকিল আছে। ফেদার ল্যান্ডিংয়ের জন্য কি কি সার্কামস্ট্যান্সিয়াল সিচুয়েশনস দরকার, আমি সেটা জানতে চাইছি। ফেদার ল্যান্ডিংয়ের জন্য যেটা দরকার হচ্ছে, চাঁদও আপনার স্পিন করছে। বিক্রম আপনার প্রপালশন মডেল থেকে সেপারেটেড হয়ে গেছে, এবার একটা এরকম প্যারাবোলিক পথে যাচ্ছে, ব্রেক কষেছে, মানে গতিবেগ কমানো হয়েছে, কমাতে একটা গ্রাফিক্স একটু আগেও দেখানো হচ্ছিল, কমাতে এমন একটা স্টেজ গেছে, একটা সার্টেন হাইটে গেছে, স্ক্যানিং শুরু হয়েছে, ওর জায়গা খুঁজছে, জায়গা খুঁজে ওর মানে অ্যাপ্রোপ্রিয়েট জায়গাটা যখন পাবে সেটা ওকে ডিফাইন করে দেওয়া হয়েছে যে 2.5 কিলোমিটার বাই 4 কিলোমিটার একটা স্ট্রিপের মধ্যে নামতে হবে। সেখানে এবড়ো খেবড়ো জমি আছে কিনা, এটা কিন্তু কন্ট্রোল, মানে এটা কিন্তু ও নিজে করছে। আচ্ছা, এখন পৃথিবী থেকে কোনো কমান্ড দিয়ে তাকে জায়গা খুঁজতে বলা হচ্ছে না, এমনভাবে প্রোগ্রাম হয়ে রয়েছে। তারপরে আপনার থাস্টার অন হবে, মানে থাস্টার তো মানে অন করেই এটাকে আপনার স্পিডটাকে কমানো হচ্ছে। এবার কি হবে, ভার্টিক্যালি ফেদার মানে সফট ল্যান্ডিং হবে, এবং ফাইনাল এটা 1 মিটার পার সেকেন্ড কি 2 মিটার পার সেকেন্ড স্পিডে এটা নামবে। ম্যাক্সিমাম 3 মিটার পার সেকেন্ড উইথ স্ট্যান্ড করতে পারে, কারণ পায়েগুলো শক্ত করা হয়েছে। আচ্ছা, তো এটা এইভাবে যে ল্যান্ডিংটা হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার চাঁদের যে সারফেস, সেখানে চাঁদে তো অ্যাটমসফিয়ার নেই, সেখানে কিন্তু একটা থিন লেয়ার অফ প্লাজমা রয়েছে, মানে চার্জ পার্টিকেল রয়েছে। এখন হতে পারে চার্জ পার্টিকেল, একটা তো সূর্য থেকে সমানে চার্জ পার্টিকেল আসছে, প্লাজমা আসছে, পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড সেটাকে শিল্ড করে দেয়। যখন হাই এনার্জি কিছু চার্জ পার্টিকেল আছে, সেটা আপনাদের পৃথিবীর ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স দিয়ে বরাবর গিয়ে উত্তর মেরু দক্ষিণ মেরুর কাছে গিয়ে এয়ারের মলিকুলের সাথে ইন্টারাকশন করে অরোরা বোরিওলিস, অরোরা অস্ট্রালিস তৈরি করে, আমরা জানি কালার আকাশে দেখা যায়। এখানে কিন্তু ডাইরেক্টলি পড়ছে, যেহেতু অ্যাটমসফিয়ার নেই এবং অ্যাটমসফিয়ারও নেই এবং ম্যাগনেটিক ফিল্ড সেইভাবে ডিফাইন্ড নয়। এবার এই যে চার্জ পার্টিকেলগুলো আসছে, ওখানে একটা থিন লেয়ার তৈরি হয়েছে।
তো এই যে থিন লেয়ারটা তৈরি হয়েছে, এটা কি সত্যি প্লাজমার জন্যই থিন লেয়ারটা হচ্ছে, কীভাবে ট্র্যাপ হচ্ছে তার এভালুয়েশনটা সেটা ডিটেক্ট করবে। সেই ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে রাম্ভা, রেডিও অ্যানাটমি অফ মুন বাউন্ড হাইপার সেন্সিটিভ আয়নোস্ফিয়ার অ্যান্ড অ্যাটমসফিয়ার, রাম্ভা। এবার এই এভালুয়েশনটা এটা হলো। 2 নম্বর হচ্ছে এর যে ডেনসিটি ভেরিয়েশন, প্লাজমা যে কতটা থিন কতটা ঠিক এবং তার ভেরিয়েশনটা কীরকম সেটাও কিন্তু দেখবে। সেই যে ইনস্ট্রুমেন্টটা দেখবে তার নাম হচ্ছে লিংমুইর প্রো। বেশ, আমি দর্শকদের একবার জানাবো, এখন 5:42 বেজে গিয়েছে, ল্যান্ডিং প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, ফলে আমরা মহেন্দ্র খনের অপেক্ষায় রয়েছি To the start of the power descent phase. जी हाँ, अगर हम अब बात करें पावर डिसेंट के चौथे और अंतिम चरण का, जो कि लोकल नेविगेशन फेज़ या टर्मिनल डिसेंट फेज़ भी कहा जाता है, इस दौरान लैंडर के 2 इंजन बंद कर दिए जाएंगे और लैंडर के सेंसरों द्वारा इसके हाइट और वेलोसिटी की गणना इनर्शियल नेविगेशन को भेज दिया जाएगा। इस दौरान लैंडर 150 मीटर की ऊंचाई को प्राप्त करने के बाद कुल 131 सेकंड लगाएगा। इस पड़ाव पे आने के बाद पुनः लैंडर 22 सेकंड के लिए हवरिंग करेगा। आप इस समय अपने स्क्रीन पे मिशन ऑपरेशन कॉम्प्लेक्स में बैठे सभी मान्यगणों को देख सकते हैं, जो कि बहुत ही उत्सुकता के साथ टेलीमेट्री डेटा को देख रहे हैं। अभी हम लोग पावर डिसेंट शुरू होने से जस्ट कुछ ही पल दूर हैं। पावर डिसेंट शुरू होने में लगभग 30 सेकंड ही बचा है और हमको ये सारे डेटा मिशन ऑपरेशन कॉम्प्लेक्स रूम में आईडीएसएन 32 के द्वारा, जो कि लगातार लैंडर के कनेक्शन में बना हुआ है, प्रदान कर रहा है। Dear viewers, the pivotal power descent has begun and the lander module is propelling towards the moon's surface along the intended trajectory. देख सकते हैं रफ ब्रेकिंग फेज की शुरुआत हो चुकी है। During this rough braking phase, the lander velocity shall be brought down from 1680 meters per second to 358 meters per second. The altitude will be brought down from 30 kilometers to 7.4 kilometers at the end of rough braking. All this in the duration of 690 seconds or 11.5 minutes. Currently, the Laser Inertial Reference and Accelerometer package (LIRAP) is aiding in the navigation. जी हाँ, अभी आप अपनी स्क्रीन पे देख सकते हैं कि लैंडर अब तक कुल 191 किलोमीटर हॉरिजेंटल दिशा में चल चुका है और अभी तक इसकी वेलोसिटी लगभग 31 किलोमीटर बनी हुई है। The lander module has traveled a distance of approximately 228 kilometers. The complete downrange that will be traveled during this phase shall be nearly 713.5 kilometers. जी हाँ, कुल 745 किलोमीटर के इस रफ ब्रेकिंग फेज में आप देख सकते हैं कि हम लोग लगभग अपनी यात्रा 20% कंप्लीट कर चुके हैं। কমলেশ, পাওয়ার ডিসেন্ট প্রসেস যেটাকে বলছে, ল্যান্ডিং প্রসেসটা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। একটু ফেজটা বলো তুমি দেখে। जिसमें लैंडर अपने वेगमान को अनुमानित तरीके से घटा रहा है। সেই ল্যান্ডিং শুরু হয়ে গেছে, মানে
ল্যান্ডিং শুরু হওয়া মানে আমরা যেটা খানিকক্ষণ আগে বলছিলাম 30 কিলোমিটার ওপর থেকে নামতে শুরু করবে বিক্রম, সেই নামা শুরু হয়ে গেছে 5:44 কতক্ষণ চলবে? প্রথম ফেজ যেটা বলছিলাম যে 6000 কিলোমিটার পার আওয়ার, সেই গতিবেগ থেকে কমতে কমতে 1200 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগে চলে আসবে। যেটা দেখা যাবে বলছেন যে 5:55:30 পর্যন্ত 5:55:30 পর্যন্ত এই প্রথম ফেজ চলবে। এই প্রথম ফেজে বিক্রমের সঙ্গে যে 4টে রকেট রয়েছে বা থ্রাস্টার বলা যেতে পারে বা সহজ ভাষায় ব্রেক বলতে পারি, এই ব্রেকগুলো বিক্রমের গতি কমাতে সাহায্য করবে। 6000 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে 1200 কিলোমিটার প্রতি ঘন্টায় নামবে। 30 কিলোমিটার উচ্চতা থেকে নেমে আসবে 7.4 কিলোমিটার উচ্চতা। এটাই কি রাফ ব্রেকিং ফেজ? এটাকেই বলা হচ্ছে রাফ ব্রেকিং ফেজ, মানে অত্যন্ত দ্রুত গতিতে ছোট একটা যানকে অনেক তাড়াতাড়ি স্পিড কমিয়ে আনা হচ্ছে। 5:55:30 পর্যন্ত এই পর্বটা চলবে। 11 মিনিট 30 সেকেন্ড গতি। We can all see the seriousness and the concentration with which each and every parameter of the lander module is being analyzed. প্রথম ফেজের কথা তুমি বললে কমলেশ, আরো 3টে ফেজ থাকবে এবং সেকেন্ড ফেজ যা জানতে পারছি 4 মিনিট সময় লাগবে সেকেন্ড ফেজে। সেই ফেজে কি হবে? সেই ফেজে 7.4 কিলোমিটার হাইট থেকে 6.8 কিলোমিটার হাইটে নেমে আসবে। সেটা খানিকটা প্রায় একই অল্টিটিউডে থাকবে কিন্তু গতিটা একটু কমবে। এবং এই পরবর্তী যখন 6.8 কিলোমিটারে নেমে আসবে তখন প্রথমবার কোথায় নামবে এটা মোটামুটি একবার ফাইনাল করে নেবে যে এই জায়গাটা আমি নামবো। মানে প্রতিটা দফায় দফায় ও ঠিক করবে কিন্তু এখানে এসে প্রথম ঠিক করে নেবে এই জায়গাটা আমি নামবো, তারপরের দফায় আবার এগোবে। There is no ground intervention as the ALS has taken charge. The preparation for today's event had started nearly 48 hours before, wherein various pre-selections and uplinking of parameters were done. We can see that the vertical velocity of the lander module has been brought down. It is continuously coming down. And the ALS had already been initiated 1 hour before the scheduled time of the power descent start. Following this, the throttleable engine electronics module, the TECM, was switched on and lander was oriented to the favorable attitude. जी हाँ, आप अपनी स्क्रीन पे देख सकते हैं कि लैंडर मॉड्यूल जिसकी शुरुआत में वेलोसिटी 1680 मीटर पर सेकंड थी, लगभग 1150 मीटर पर सेकंड हो चुकी है, जो कि एक बहुत ही मैजेस्टिक शुरुआत कही जा सकती है इस रफ ब्रेकिंग फेज के लिए। এই যে পরিস্থিতিটা সঞ্জীববাবু, এই যে পরিস্থিতিটা এখন মানে আমরা দেখাচ্ছি কাউন্টডাউন থেকে, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এই সময়টা খুব ভাইটাল। কেন? देख सकते হ্যাঁ, हैं কেননা এই যে लैंडर मॉड्यूल horizontally যাচ্ছে, धीरे धीरे अब कम होता हुआ চাঁদও दिख रहा ঘুরছে, है और जो कि চাঁদও রোটেট एक्सपेक्टेड भी করছে, है। अभी স্ক্যান हम করতে बात করতে যাচ্ছে, ঠিক জায়গায় আমাকে নামতে হবে। প্লাস আমার মানে হাইটটাও কমছে, রেট্রো ইঞ্জিন কাজ করছে, মানে আপনার রেট্রো ইঞ্জিন না, মানে থ্রাস্টারগুলো কাজ করছে, স্পিড কমাচ্ছে এবং স্পিড কমিয়ে আলটিমেটলি তো জিরো স্পিডে নামতে, মানে একদম জিরো ভেলোসিটি হবে যে আমাকে নামবো। তো এই যে অনেকগুলো কাজ একসাথে হচ্ছে, এইখানে যদি কমান্ড মানে যে সমস্ত কমান্ড দেয়া আছে তার যদি ভুলচুক হয়ে থাকে তাহলে কিন্তু প্রবলেম হওয়ার চান্স ম্যাক্সিমাম থাকে, যেটা গতবার হয়েছিল আমাদের। সেই জন্য এই লাস্ট 17-18 মিনিট এটা খুব ভাইটাল। আপনি দেখবেন হরাইজন্টাল স্পিড একটা আসছে, ভার্টিক্যাল স্পিড একটা আসছে, যে গ্রাফটা দেখা যাচ্ছে এটা এই গ্রাফটা একটু বুঝিয়ে বলবেন, মানে এটা কি ইন্ডিকেট না, করছে? এটা অল্টিটিউড একদিকে দেখাচ্ছে হ্যাঁ, আর একদিকে টাইম দেখাচ্ছে, মানে এখন কত অল্টিটিউডে আছে, একদিকে ডাউন রেঞ্জ আর একদিকে অল্টিটিউড। আর এর আগে দেখাচ্ছিল আপনার হরাইজন্টাল ভেলোসিটি কত, ভার্টিক্যাল ভেলোসিটি কত, এরকম ভাবে নাপছে তো জিনিসটা, তারপরে এই হবে। তো সেইটাই কি আপনার এইখানে এখন সেই গ্রাফটা সরিয়ে দিয়েছে, এখন অন্য একটা গ্রাফ দেখাচ্ছে অল্টিটিউড বাই টাইম, মানে টাইমের সাথে সাথে অল্টিটিউড কতটা কমছে, মানে হাইটটা কতটা কমছে। এইটাই তো হচ্ছে আপনার সফট ল্যান্ডিং এর মেইন ব্যাপারটা, মানে শুরু হচ্ছে পুরো ব্যাপারটা এখন শুরু, মানে সফট ল্যান্ডিংটা শুরু হবে। আচ্ছা, এটাই বারে বারে বলা হচ্ছে যে এই জায়গাটা খুব ক্রুশিয়াল এবং এটা অলরেডি এভরিথিং ইজ প্রোগ্রামড। এখানে যদি একটু এদিক ওদিক হয়, বুঝতে পেরেছি। এখন অনেক কিছু থাকে যেগুলো আমরা আগে লেটস হোপ ফর দ্য বেস্ট। এই মুহূর্তটাই সব থেকে গুরুত্বপূর্ণ।
এখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিছুক্ষণ আগে আপনারা যেটা দেখলেন, আমার সঙ্গে সঞ্জীববাবু রয়েছেন, তিনি বোঝালেন যে এখন অবধি যেই সিচুয়েশন, এখন ওই হরাইজন্টাল মুভমেন্ট এখন চলছে, আপনি যেরকম বললেন, এবার সেটা গিয়ে আস্তে আস্তে ভার্টিক্যালি ল্যান্ড করবে, এবং সেই সময়টাই খুব ইম্পর্টেন্ট যাতে ওর ফেদার ল্যান্ডিংটা ঘটে। ফেদার ল্যান্ডিং ঘটার জন্য যা যা অনুকূল পরিস্থিতি হওয়া দরকার সেইটা এখন যে সময়টা আর মাত্র 12 মিনিট 16 সেকেন্ড বাকি আছে, সেই সময় খুব গুরুত্বপূর্ণ। আমরা শুনবো কি বলছেন ওনারা। कि हॉरिजेंटल वेलोसिटी लगातार कम होती हुई दिख रही है। এটা কমবে, ওটা বাড়বে। ওটাও কমবে, সরি ওটা বাড়বে না, মানে ওটাও কমবে, দুটোই কমতে কমতে আস্তে আস্তে এই হয়ে যাচ্ছে। The altitude of lander from ground is currently 22 kilometer, which is again going to be coming down, and that is expected. For the viewers who have joined now, we are in the power descent phase, and we are in the rough braking phase, which is the first phase of the power descent. We have currently traveled a downrange of কমলেশ, আমরা 697 যে kilometers. পরিসংখ্যান দেখছি সেখানে হরাইজন্টাল ভেলোসিটি, ভার্টিক্যাল ভেলোসিটি এবং অল্টিটিউড ক্রমশ নিম্নগামী, সেই গ্রাফটা আমরা দেখছি। এটাও ভীষণ ইন্টারেস্টিং লাগছে। দেখো, অল্টিটিউড মানে উচ্চতা, চাঁদের মাটি থেকে বিক্রমের যে উচ্চতা যখন শুরু হয়েছিল তখন 30 ছিল, মানে 30 কিলোমিটার। সেখান থেকে কমতে কমতে এখন আমরা দেখছি 19 কিলোমিটারে নেমে এসছে, মানে 11 কিলোমিটার অনেকটা নিচে নেমে আসা হলো। মানে যত দূরত্ব কমছে তত হাতের মুঠোয় যেন ইতিহাস চলে আসছে। এটার অপেক্ষাতেই তো আমরা সবাই এতদিন ধরে অপেক্ষা করছিলাম। 14 জুলাই জার্নি শুরু হয়েছিল, সেই জার্নি আজকে 41তম দিনে পড়েছে। 41তম দিনে পৌঁছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিহাস, অ্যাকচুয়ালি বিক্রম সারাভাই এই স্বপ্ন আমাদের দেখিয়েছিলেন, তার নামেই বিক্রম ল্যান্ডার। সেই বিক্রম ল্যান্ডার এখন ক্রমশ চাঁদের দিকে, এবং শুধু চাঁদের দিকে বলা না, চাঁদের দক্ষিণ মেরুর দিকে এগিয়ে চলেছে, যে দক্ষিণ মেরুতে আজ পর্যন্ত কেউ না রাশিয়া, না আমেরিকা, না চীন, এত শক্তিধর দেশ সবাই কেউ পারেননি, যেখানে ভারত, ইসরোর বিজ্ঞানীরা এগিয়ে চলেছেন। আস্তে আস্তে উচ্চতা কমছে, ক্রমশ উচ্চতা কমছে, মানে দূরত্ব কমছে, মানে আমরা আস্তে আস্তে ইতিহাসের দিকে এগিয়ে চলেছি। আজকে আমরা সবাই চাইবো সফল ল্যান্ডিং হবে। সফল ল্যান্ডিং হলে ভারতই প্রথম দেশ যারা দক্ষিণ মেরুতে নামবে। এর আগে 2008 সালে এই দক্ষিণ মেরুতেই চন্দ্রযান 1 তার একটা 14 নভেম্বর একটা মুন ইম্প্যাক্ট প্রোব ছুঁড়ে মেরেছিল। সেই ছুঁড়ে মারার সময় যখন পড়ছে তখন মুন ইম্প্যাক্ট প্রোব ইসরোকে জানিয়েছিল এখানে জল আছে, সেই তথ্যগুলো পাঠিয়েছিল। তখনই বিশ্ব জানতে পারে যে তাদের দক্ষিণ মেরুতে জলকণা রয়েছে। এটা 2019 সালের অরবিটার আবার নিশ্চিত করে। এবার বিক্রম নামবে, প্রজ্ঞান নামবে, ওরা গিয়ে সামনে থেকে দেখে আসবে সত্যি ওখানে জলকণাটা রয়েছে এবং কি ভান্ডার রয়েছে। জলকণা ছাড়াও সেখানে আর কি রয়েছে অ্যাটলিস্ট আমরা জানতে পারবো, যেই রহস্য আমাদের মনে রয়েছে চাঁদের দক্ষিণ মেরুকে কেন্দ্র করে। আজ সেই মুহূর্তের আগে আমরা দাঁড়িয়ে রয়েছি যখন আমরা সেই রহস্য, সেই ঘনীভূত রহস্য যেখানে গিয়ে উন্মোচিত হতে পারে। ইতিহাস গড়ার পথে ভারত। আরো খানিকক্ষণ The whole phase is being driven by the autonomous landing sequencer, and there is no intervention from ground. অর্থাৎ যেটা বললেন যে বিক্রম নিজের মতোই এগোচ্ছে, মানে এখানে ইসরোর বিজ্ঞানীদেরও খুব একটা হাত নেই, সবটাই অটোমেটিক। चंद्रमा के सतह से लगभग 10 किलोमीटर के आसपास है। जी हाँ, हम अपने जी हाँ, हमारे प्रधानमंत्री जी श्री नरेंद्र मोदी जी हम सभी का उत्साहवर्धन करने के लिए दक्षिणी अफ्रीका के जोहानसबर्ग से जुड़ गए हैं। Yes, we are privileged to have with us Honorable Prime Minister of India, Shri Narendra Modi ji, who has joined us from South Africa's Johannesburg to encourage us. जी हाँ, आप ये देख सकते हैं एल्टीट्यूड होल्ड फेज भी बहुत ही आसानी से लैंडर फेज ने पार कर लिया है और अब फाइन ब्रेकिंग की शुरुआत हो चुकी है। अभी हम ये देख सकते हैं कि लैंडर की ऊंचाई लगभग 5.6 किलोमीटर है,
जो कि इस फेज के उपरांत लगभग 800 मीटर हो जाएगी। We can hear from the mission operations team that the sensors are performing nominally. And we are currently in the midst of the fine braking phase, which is going to continue for 3 minutes. And the altitude is going to be reduced to nearly 800 meters at the end of this phase. जी हाँ, जैसे कि প্রথম যে आरोपी जी ফেজটা ने যেখানে बताया নামা कि আচ্ছা लगभग এখনই 3 একটা मिनट বড় उपरांत খবর মানে 3.5 কিলোমিটার আর ল্যান্ডার की অল্টিটিউড हाइट लगभग 800 প্রথম ফেজ থেকে मीटर বেরিয়ে এসে और দ্বিতীয় 21 ফেজে ঢুকে होगी পড়েছে और यहाँ বিক্রম पे আর মাত্র लैंडर की 3.4 horizontal velocity, 3.5 vertical কিলোমিটার velocity, রাস্তা আর এই even উচ্চতাটা down নামলেই range भी लगभग চাঁদের शून्य होगा। মাটিতে নেমে পড়বে ক্রমশ এগিয়ে যাচ্ছে বিক্রম We can চাঁদের see the দক্ষিণ visual মেরুর দিকে of the lander module. 30 কিলোমিটার থেকে নামা শুরু হয়েছিল 30 কিলোমিটার উচ্চতা থেকে সেটা এখন 3.4 কিলোমিটারে নেমে এসেছে এই ফেজটা 800 মিটার পর্যন্ত যাবে এবং তারপরে বিক্রমের যে নিজস্ব গতি সেটা বন্ধ করে দেওয়া বন্ধ হয়ে যাবে নিজস্ব গতি শূন্য হয়ে যাবে তবে চাঁদের মাধ্যাকর্ষণের টানে বিক্রম নামবে কিন্তু থ্রাস্টার দুটো চলতে থাকবে কারণ এই ফেজটাকে কমলেশ বলছে ফাইন ব্রেকিং ফেজ। হ্যাঁ। लैंडर की ऊंचाई अब আস্তে আস্তে चंद्रमा কমছে की অনেকটাই लगभग 3 किलोमीटर দেখো মাত্র আর 2.5 কিলোমিটার কত কাছে চলে এলো 4 লক্ষ কিলোমিটার থেকে এই মুহূর্তে We are 2 কিলোমিটার very 2.2 close. একেবারে আর 2 কিলোমিটার Nearly এই 2 2.6 কিলোমিটার উচ্চতা নামলে kilometers, পরেই as we can see. চাঁদের মাটিতে ভারতের পা বিক্রমের পা পড়বে।